তো এর আগের দিন হচ্ছে মুর্শিদ কুলি খাঁ নিয়ে সাধারণ আলোচনা হয়েছিল। এবার হচ্ছে মুর্শিদ কুলি খাঁর পরবর্তী যেসব রাজা তাদের কথা বলি একটু। তো মুর্শিদ কুলি খাঁর হচ্ছে 3টা সন্তান ছিল, 1 পুত্র আর 2 কন্যা। সাধারণত এই পুত্রের কথা কিন্তু অনেকে জানে না। বলা হয়, অনেকেই বলে থাকে যে মুর্শিদ কুলি খাঁ অপুত্রক অবস্থায় ছিল, যার কারণে হচ্ছে তার নাতিকে সিংহাসন দেয়। কিন্তু না, তার একটা কিন্তু পুত্র ছিল, তার নাম হচ্ছে নবাবজাদা ইয়াহিয়া খান। এই ইয়াহিয়া খান পর স্ত্রী হরণ করে তাকে তার উপর কুব্যবহার করার কারণে মুর্শিদ কুলি খান নিজেই হচ্ছে নিজের পুত্রকে বধ করে আর কি, বধ করে সমাধিস্থ করে। তো এটা একরকম হচ্ছে কোনো রকম হিস্ট্রির বইয়ে, বেশিরভাগ হিস্ট্রির বইগুলোতে নেই বললেই চলে। যারা মোটামুটি এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করে তারাই হচ্ছে এই গোপনীয়তা বা সত্যটা জানে। তো এবার আসি হচ্ছে মুর্শিদ কুলি খাঁর 2 কন্যা। প্রথম কন্যা হচ্ছে আজমাতুন্নিসা আর দ্বিতীয় কন্যা হচ্ছে জাইনাবুন্নিসা। আর এই 2 কন্যাকেই হচ্ছে বিবাহ করেছিল হচ্ছে সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ। এই সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ ছিল হচ্ছে উড়িষ্যার সুবেদার। তখন বলেছিলাম যে মুঘলরা যখন বাংলায় শাসন করতে আসে, শাসন করার পূর্বে যে গৌড়ের রাজবংশগুলোর কথা বলেছিলাম, সেই সময় কিন্তু মুঘলরা হচ্ছে এখানে নিজের আধিপত্য বিস্তার করার জন্য বাংলাতে বিভিন্ন সুবেদার পাঠাতে থাকে, বিভিন্ন এলাকার সুবেদার পাঠাতে থাকে। এবং এই সুবেদারদের নিজস্ব সৈন্য সামন্ত দ্বারা বাংলায় থাকা, মানে বাংলাতে রাজত্ব করা বিভিন্ন রাজাগুলোর এগেনস্টে যুদ্ধ করতে থাকে। এই ঘটনাগুলো পূর্বের ভিডিওগুলোতে বলেছি। যুদ্ধ করে করে তাদেরকে প্রতিহত করে এবং লাস্ট সিংহাসনে বসে হচ্ছে এই মোগলদের আজিম উফসানের কথা বলেছিলাম, ঔরঙ্গজেবের নাতির কথা বলেছিলাম আজিম উফসান। তারপরে তো মুর্শিদ কুলি খাঁ নবাব হলো এই বাংলা, বিহার, উড়িষ্যা পুরো মিলিয়ে। হ্যাঁ, তো সেই সময় হচ্ছে যখন এই বললাম যে মুর্শিদ কুলি খাঁর মেয়েকে বিয়ে করে হচ্ছে সুজাউদ্দিন মোহাম্মদ খান। এই সুজাউদ্দিন মোহাম্মদ খান ছিল হচ্ছে উড়িষ্যার সুবেদার। উড়িষ্যার সুবেদার থাকাকালীন বিভিন্ন কারণে হচ্ছে নিজের কর্মদক্ষতার গুণে হচ্ছে প্রথম দিকে মুর্শিদ কুলি খাঁর নজরে আসে এবং প্রথম দিকে পছন্দ হয় এবং এই 2 কন্যার সঙ্গে মুর্শিদ কুলি খাঁ তার বিবাহ দেয়। কিন্তু তার উচ্ছৃঙ্খল ব্যবহার এবং বিভিন্ন কারণ ছিল, রাজনৈতিক কারণ ছিল, সেগুলো নিয়ে আলাদা করে আলোচনা হবে। এই কারণে হচ্ছে সুজাউদ্দিনের সঙ্গে মুর্শিদ কুলির একরকম ঝামেলা বা মনোমালিন্য সৃষ্টি হয়। আর এই সময় থেকে হচ্ছে মুর্শিদ কুলি খাঁ সুজাউদ্দিনকে খুব একটা পছন্দ করে না। এবার হচ্ছে মুর্শিদ কুলি খাঁর যখন অসুস্থতা বা দুর্বল সময় চলছিল, সেই সময় মুর্শিদ কুলি খাঁ চাইছিল যে তার উত্তরাধিকারী হিসেবে বাংলার কাউকে নবাব করতে হবে। তখন তার সামনে ছিল হচ্ছে তার নাতি, মানে সুজাউদ্দিন মোহাম্মদ শাহের পুত্র সরফরাজ খান। এবার সরাসরিভাবে হচ্ছে মুর্শিদ কুলি খাঁ সেই সময় সরফরাজ খানকে বাংলার নবাব হিসেবে ঘোষণা করে দেয়। আর এই সময় সৃষ্টি হয় হচ্ছে আসল ঝামেলা। এই সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ দাবি করে হচ্ছে মুর্শিদাবাদের আসল নবাব বা অধিকারী দাবিদার হচ্ছে সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ, কেননা মুর্শিদ কুলি খাঁর কোনো পুত্র নেই এবং প্রথম জামাতা হিসেবে তাকেই হচ্ছে সিংহাসন দেওয়া উচিত। এবং এই ব্যাপারগুলোতে সব থেকে বেশি সুজাউদ্দিন মোহাম্মদ খাঁকে সমর্থন করে হচ্ছে আলীবর্দী খাঁ। এবার হচ্ছে আলীবর্দী খাঁয়ের কথাটা একটু আসে। আলীবর্দী খাঁ ছিল হচ্ছে এই সুজাউদ্দিন মোহাম্মদ খাঁর একরকম রিলেটিভ বললেই চলে। আলীবর্দী খাঁয়ের ব্যাপারে একটা আলাদা করে ভিডিও তৈরি হবে, তবুও হালকা পাতলার মধ্যে বলি। আলীবর্দী খাঁ প্রথমে মুর্শিদ কুলি খাঁর কাছে যায় নিজের চাকরি সন্ধানের জন্য, কিন্তু মুর্শিদ কুলি খাঁ এই সুজাউদ্দিন মোহাম্মদ শাহের আত্মীয় বলে তাকে বিতাড়িত করে। এবার বিতাড়িত প্রথমেই বললাম যে সুজাউদ্দিন মোহাম্মদ খাঁর সঙ্গে মুর্শিদ কুলি খাঁর মনোমালিন্য ছিল, তার কোনো কোনো কাজ যা মুর্শিদ কুলি খাঁর পছন্দ হয়নি, যার কারণে হচ্ছে সুজাউদ্দিনের সঙ্গে সম্পর্কজাত যেসব মানুষ ছিল তাদেরকেও মুর্শিদ কুলি খাঁর পছন্দ হতো না। এই আলীবর্দী খাঁকেও হচ্ছে নিজের দরবার থেকে বিতাড়িত করে। এবার এই আলীবর্দী খাঁ আসে হচ্ছে এই সুজাউদ্দিনের কাছে, আর সুজাউদ্দিন এই আলীবর্দী খাঁকে বিহারের নায়েব হিসাবে নিযুক্ত করে। এবার সেই অর্থে আলীবর্দী খাঁ এবং সুজাউদ্দিনের একটা ভালো সম্পর্ক তো হবেই। এই ক্ষেত্রে আরেকজনের নাম উঠে আসে যে মুর্শিদ কুলি খাঁ যখন হচ্ছে বাংলার নবাব হয়, সেই সময় থেকেই কিন্তু সিংহাসনে বসে থাকা, মানে মোগল দিল্লির সিংহাসনে বসে থাকা যেসব রাজারা ছিল তাদের সঙ্গে মুর্শিদ কুলি খাঁর বিভিন্ন রকমভাবে ঝামেলার সৃষ্টি হতে থাকে, কথা কাটাকাটি শুরু হতেই থাকে। হ্যাঁ, তো এই সময় হচ্ছে মুর্শিদ কুলি খাঁর এই দুর্দিনে দিল্লির সিংহাসনে বসেছিল মোগল সম্রাট মোহাম্মদ শাহ। আর এই মোহাম্মদ শাহ হচ্ছে সমর্থন করত এই সুজাউদ্দিন খাঁকে। এবার সুজাউদ্দিনের খাঁয়ের বোঝাই যাচ্ছে সমর্থনে দুটো মানুষ আসলো, এক দিল্লি সিংহাসনে বসে থাকা মোহাম্মদ শাহ,
আর দ্বিতীয় হচ্ছে আলীবর্দী খাঁ। এবার আমি পূর্বেই বললাম মুর্শিদ কুলি খাঁর যখন অসুস্থতা বা দুর্দিন আসছে এরকম বুঝতে পারে, সেই সময় সরফরাজ খানকে, মানে সুজাউদ্দিনেরই ছেলে সরফরাজ খানকে সিংহাসনে বসানোর চিন্তাধারা করতে থাকে এবং একরকম ঘোষণাও করে দেয়। এবার প্রথমে বললাম যে এই ব্যাপারটা হচ্ছে সুজাউদ্দিনের খুব একটা ভালো লাগেনি, কেন তিনি মানতেন যে এই বাংলার সিংহাসনের প্রথম দাবিদার হচ্ছে তিনি নিজে। এবার এই জন্যই হচ্ছে সুজাউদ্দিন মোহাম্মদ খান এই মোহাম্মদ শাহ এবং আলীবর্দীর সৈন্য সামন্তদের সমর্থন নিয়ে নিজের ছেলের এগেনস্টেই হচ্ছে আক্রমণ, মানে যুদ্ধ আক্রমণ করেন। কিন্তু যখন যুদ্ধ আক্রমণের জন্য প্রস্তুত হয়ে বাংলার দিকে আসেন, সেই সময় হচ্ছে মুর্শিদ কুলি খাঁর স্ত্রী নাসিরি বানু, মানে পরিবারের ভিতরে যাতে কলহ না হয়, ঝগড়া বিবাদ, পিতা পুত্রের মধ্যে সিংহাসন নিয়ে যাতে বিবাদ না ঘটে, এই জন্য সরফরাজ খানকে বোঝায় যে বিনা যুদ্ধেই হচ্ছে দাদুর দেওয়া যে সিংহাসন, সেই সিংহাসনকে ছেড়ে দাও, কারণ পিতার মৃত্যুর পরে তুমি হচ্ছে সিংহাসনের উত্তরাধিকার হবে। এই করে সরফরাজ তার পিতার সঙ্গে যুদ্ধ না করে মানে সুজাউদ্দিন মোহাম্মদ খাঁকে বাংলার নবাব হিসেবে সিংহাসন ছেড়ে দেয়। এবার হচ্ছে অভিষিক্ত হয় হচ্ছে সুজাউদ্দিন মোহাম্মদ শাহ। এবার যথারীতি সুজাউদ্দিন মোহাম্মদ শাহের মৃত্যুর পরে হচ্ছে সরফরাজ খান বাংলার নবাব হিসেবে অধিষ্ঠিত হয়। এবার এই ক্ষেত্রে হচ্ছে একজনের নাম আমি পূর্বে বললাম, আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ কিন্তু ছিল অত্যন্ত চালাক একজন ব্যক্তি। যে সময় সুজাউদ্দিন মোহাম্মদ খাঁকে সমর্থন করে নিজের ছেলের এগেনস্টেই সুজাউদ্দিনকে যুদ্ধ করতে উদ্যত করে। এবার যুদ্ধ করতে আসার প্রধান কারণ ছিল হচ্ছে তারও ছিল হচ্ছে এই বাংলার সিংহাসনের প্রতি লোভ। পরবর্তীতে হচ্ছে সুজাউদ্দিনের ছেলে সরফরাজকে যুদ্ধে হারিয়ে বাংলার নবাব হচ্ছে আলীবর্দী খাঁ হবে। এই আলীবর্দী খাঁয়ের ব্যাপারে আলাদা করে একটা আলোচনা করব পরবর্তী ভিডিও।